সকাল ৭টা বাজে। সবেমাত্র চা খাওয়া শেষ হয়েছে। এমন সময় লতিকা দেবী তার স্বামী পঞ্চানন বাবুর সামনে এসে বলেন, শোনো না, বলছি ছেলেটার বয়স হয়ে যাচ্ছে তো, এবার একটা দেখাশোনা করো, ওর বিয়ে দিতে হবে তো। দেখতে দেখতে ৩৫ পেরিয়ে গেল। আরে বাবা, আমি কি ওকে বিয়ে করতে বারণ করেছি? ও তো নিজে থেকেই করছে না। সামনে একটা এত বড় অপারেশন হলো, তারপর মেয়ের পড়াশোনার খরচ, ছোট ছেলে ব্যবসার জন্য টাকা লাগবে, তারপর মেয়ের বিয়ে আছে। এইসব খরচ আমি কোথায় থেকে তুলবো বলো? এমন সময় যদি ওর বিয়ে দিয়ে দিই তাহলে সব চলে যাবে। সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু বড় ছেলে রোজগার করে আর আমরা বাকিরা তার টাকা খরচ করি বলে পাড়ার লোকেরা কত রকমের কথা বলছে। এই তো কালকে চামেলি দিদি রতনের নামে কি বললো জানো, যে ও নাকি ঘোড়া, ওই ছেলের বিয়ে দেবে না, বিয়ে দিলে তো ছেলে হাতছাড়া হয়ে যাবে, ওই ছেলের মাথা মুড়িয়ে সবকিছু করে তারপর ওকে সর্বশান্ত করবে। আরে তুমি ছাড়ো তো, কে কি বলেছে না বলেছে সেসব কথায় কান দিতে হবে না। পাড়ার লোকেরা এমনি তো এটা তো এরকম বলে, দেখতে পাচ্ছি ছেলে এত টাকা রোজগার করে আমাদের খাওয়াচ্ছে, সেটা দেখে ওদের সহ্য হয় না, সেই জন্যই তো ওরা এরকম বলছে। তুমি ওর নিজের বাবা, তুমি এরকম বলতে পারো, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আমি তো ওর নিজের মা নয়, সৎ মা, এজন্য আমাকে এইসব কথা শুনতে হয়। ছোটবেলা থেকে ছেলেটাকে মানুষ করেছি, নিজের ছেলে আর ওই ছেলের মধ্যে কোনো পার্থক্য দেখিনি, কিন্তু তাও আজকে আমাকে এইসব কথা শুনতে হচ্ছে। বলি আমি কি ইচ্ছে করে ওর বিয়ে দিচ্ছি না? ও যদি বিয়ে না করে আমি তাতে কি করতে পারি বলো তো? আরে বাবা, আমি তো সে থেকে এই কথাই বলে যাচ্ছি, তুমি শুধু শুধু আমার কথাগুলোকে রিপিট করছো। শোনো, এসব কান্নাকাটি বন্ধ করো, আর বাইরের লোকেদের কথায় কান দিও না, তাহলে ভালো থাকবি। এই বলে পঞ্চানন বাবু চায়ের কাপ নিয়ে সেখান থেকে চলে যান। লতিকা দেবী চোখ মুছে রান্নাঘরে গিয়ে রান্নার জন্য ব্যবস্থা করেন। এমন সময় তার মেয়ে রমা তার কাছে গিয়ে বলে, মাগো, কালকে আমাদের কলেজ থেকে বেড়াতে নিয়ে যাচ্ছে, 1 সপ্তাহের জন্য নৈনিতাল যাবে বলছে। আমিও যাই না প্লিজ? দেখো, আমি তো কোনোদিনও কোথাও বেড়াতেই যাইনি, প্লিজ এবারে যেতে দাও। তুই কেন সকাল সকাল আমার মাথাটা খারাপ করছিস বলতো? আমি তোকে কোথাও যেতে দিতে পারবো না। একে তো তোর বাবা রাজি হবে না, তার উপরে অত টাকা আমার কাছে নেই, বুঝলি? আরে বাবা, টাকা চিন্তা তুমি করো না মা, টাকা আমি বর্দার কাছ থেকে নিয়ে নেব। আমি বললে বর্দা কখনোই আমাকে না বলতে পারবে না, তুমি শুধু বাবাকে রাজি করাও। হ্যাঁ, ওকে বলে দেখ, যদি টাকা দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এই শোন, যখন বলবি তাহলে টাকা কিছু বাড়িয়ে বলবি, বেড়াতে গিয়ে কয়েকটা ভালো মন্দ জিনিস কিনে নিয়ে আসবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি মা। আমি তো সবসময় এভাবেই বর্দার কাছ থেকে টাকা আদায় করি। যেখানে 200 টাকা লাগে সেখানে আমি 500 টাকা বলি, আর যেখানে 500 টাকা লাগে সেখানে 1000। এইসব তো আমার কামাল। যা, আমি এবার বেরোবো। আর হ্যাঁ, ছোট মাসি বারবার ফোন করছে, তুমি একবার কথা বলে নাও তো, ওই দাদার বিয়ের ব্যাপারে কিসব বলবে মনে হয়। এরপর লতিকা দেবী ফোন নিয়ে তার ছোট বোন সুষমা দেবীকে ফোন করেন। হ্যালো দিদি, তোকে কখন থেকে ফোন করছি, তুই কোথায় ছিলিস বলতো? এই শোন, একটা ভালো খবর আছে। তোর মনে আছে রানী নামে একটা মেয়ে আমার সাথে পড়তো? ওর ননদের মেয়ে MBA করেছে, শুনেছি সামনে চাকরি পাবে ভালো বেতনের। বলছিলাম আমাদের গৌরবের সঙ্গে ওকে বেশ মানাবে, তুই যদি বলিস তাহলে আমি বিয়ের কথা এগোতে পারি। গৌরবের সঙ্গে তোর কি মাথাটা তা খারাপ নাকি? গৌরবের বিয়ে কে দিচ্ছে? আমি এখন গৌরবের নিয়ে কিছু ভাবছি না। কিন্তু এই তো সেদিন সবার সামনে তুই কান্নাকাটি করছিলিস যে ওর জন্য নাকি পাত্রী খুঁজে পাচ্ছিস না। আরে লোকজনের সামনে ওরকম একটু আধটু কান্নাকাটি করতে হয়, তা না হলে ওরা ভাবে যে সৎ মা বলে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। শোন, গৌরব আমার সোনার ডিম পাড়া মুরগি, ওই মুরগিকে আমি এত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো না। তুই বরং এই সম্বন্ধটা আমার ছেলে রাজার জন্য দেখ। ভাবছি এবছর না ওর বিয়েটা দিয়েই দেব। কিন্তু বড় ছেলে থাকতে ছোট ছেলের বিয়ে দিবি, তখন যদি কেউ কিছু বলে? আরে বাবা, ওইসব নিয়ে তুই চিন্তা করিস না, সবকিছু আমার হাতের মুঠোয় আছে। সবার সামনে বলবো গৌরব নিজে বিয়ে করতে চায় না, আর গৌরব যা লাজুক ছেলে, ও কখনোই নিজের বিয়ের কথা নিজে থেকে মুখ থেকে বলবে না। ব্যাস, আমার আর কোনো সমস্যা নেই। এভাবেই কূট বুদ্ধি করে লতিকা দেবী তার নিজের ছেলে রাজার সঙ্গে চন্দ্রিমার বিয়ে দেন। বিয়ের পর বাকি সবার মতো চন্দ্রিমা তার নিজের শ্বশুর শাশুড়ি, স্বামী এবং ননদকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। সৎ ভাসুর গৌরবকে সে বিনা কারণেই অবহেলা করতে শুরু করে। একদিন সকালবেলা চন্দ্রিমা ঘুম থেকে উঠে দেখে গৌরব বারান্দায় ঘোরাঘুরি করছে। চন্দ্রিমাকে দেখে গৌরব বলে, আরে চন্দ্রিমা, তুমি উঠে পড়েছো, ভালোই হয়েছে। আসলে সারা রাত অফিসের কাজ করেছি তো, ভালো করে ঘুমটাও হয়নি, সকালটা একটু টায়ার্ড লাগছে। বলছি আমার জন্য একটা কফি করে দেবে? মাথাটা ধরে আছে, মনে হচ্ছে 1 কাপ কফি খেলে অনেকটা আরাম পাবো।
এক্সকিউজ মি, আমি এইসবে ঘুম থেকে উঠেছি। এখন আমি ছাদে যাবো, যোগা করব, এক্সারসাইজ করব, তারপর আরো অনেক কিছু পার্সোনাল কাজ আছে। আমার কাছে না এইসবের জন্য একটুকু সময় নেই। আপনার কফি খেতে ইচ্ছে হলে আপনি নিজে গিয়ে কফি করে নিন। এই বলে চন্দ্রিমা সেখান থেকে চলে যায়। গৌরব আর কিছুই বলে না, সে নিজে রান্নাঘরে যায় এবং যেমন তেমন করে কফি বানিয়ে খাওয়ার জন্য নিয়ে আসে। বেলা হলে সবাই মিলে একসঙ্গে খেতে বসে। চন্দ্রিমা সবাইকে খাবার তুলে দেয়, কিন্তু বড় ভাসুরকে কোনো খাবার তুলে দেয় না। তখন তার স্বামী রাজা বলে, কি ব্যাপার চন্দ্রিমা, তুমি সকলকে খাবার দিলে আর দাদাকে খাবার দিলে না যে? আরে বাবা, আমি এত দূর থেকে কি করে খাবার বাড়িয়ে দেব? আর তাছাড়া সবকিছু তো ওনার হাতের সামনে রয়েছে, উনি কি একটু নিয়ে নিতে পারছেন না নাকি? আরে আরে ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। রাজা খাওয়ার পর চন্দ্রিমাকে নিজের ঘরে ডাকে আর বলে, চন্দ্রিমা, তুমি আজকে যা করলে সেটা ঠিক করলে না। আমি জানি তুমি দাদাকে পছন্দ করো না, এই পছন্দ না করার কারণ আমি তা জানি না। তবে হ্যাঁ, বাদবাকি সদস্যরা দাদাকে যেমন করেই দেখুক না কেন, উনি আমার কাছে বড় দাদার মতোই। আমার জীবনে যতটুকু আছে, যা করে খেতে পাচ্ছি, সবই ওই দাদার জন্যে। তাই আমার স্ত্রী হয়ে তুমি দাদাকে এইভাবে অপমান করবে, সেটা আমার সহ্য হবে না। আচ্ছা, তোমার এমন কেন মনে হয় বলো তো যে আমি তোমার দাদাকে অপমান করছি? দেখো, এসব উল্টোপাল্টা কথা মন গড়িয়ে বলে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে না। আমার যতটা করার আমি ঠিক করব। আমার কাছ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না প্লিজ। এরপর বেশ কিছুদিন কেটে যায়। গৌরব মাঝরাতে ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করছিল। ঠিক এমন সময় সে দেখে চন্দ্রিমা বারান্দায় ঘোরাঘুরি করছে। তাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। ভোরবেলা গৌরব বারান্দায় যায় এবং দেখে তখনও চন্দ্রিমা সেখানে দাঁড়িয়ে আছে। গৌরব তাকে দেখে বলে, কি ব্যাপার চন্দ্রিমা, তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? দেখো, আমি তোমার দাদার মতো, তোমার যদি কিছু চিন্তা হয় তাহলে তুমি আমায় বলতে পারো। গৌরব এভাবে বললে চন্দ্রিমা একটু ভরসা পায় আর বলে, আসলে দাদা একটু সমস্যা হয়ে গেছে। আমার বড়দাকে না পুলিশে ধরে নিয়ে গেছে, একটা মিথ্যে কেসে ওকে ফাঁসানো হয়েছে। কিন্তু এখন আমাদের কাছে সেরকম কোনো জানাশোনা মানুষের কন্ট্যাক্ট নেই যে আমার দাদাকে ছাড়িয়ে আনতে পারবে। তোমার দাদাকে কোন থানায় নিয়ে যাওয়া হয়েছে? তার নামে কি নালিশ আছে? আমাকে একটু পরিষ্কার করে বলো। এটা আমার ছোট ভাইয়ের নাম্বার। এখানে ফোন করলে আপনি সবকিছু পরিষ্কারভাবে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারটা দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। এখন গিয়ে ঘুমাও, সারা রাত বারান্দায় ঘোরাঘুরি করো না, সকালে একটু ঘুমিয়ে নাও, বেলাতে নিশ্চিন্তে ভালো খবর পাবে। এই বলে গৌরব বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চন্দ্রিমা নিজের ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নেয়। বেলা হলে জানা যায় চন্দ্রিমার দাদা ছাড়া পেয়েছে, তার নামের কেস তুলে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে চন্দ্রিমা খুব খুশি হয়। সেদিন রাতে গৌরব ল্যাপটপে কাজ করছিল। এমন সময় চন্দ্রিমা হাতে কফির কাপ নিয়ে তার ঘরে আসে এবং তাকে দিয়ে বলে, দাদা, আমি আপনার জন্য কফি এনেছি। আপনি তো সারা রাত বসে বসে ল্যাপটপে কাজ করেন, এই কফিটা খেয়ে নিন, দেখবেন আপনার ভালো লাগবে। আরে পাগল, ছোট বোন কখনো বড় দাদার কাছে ক্ষমা চাই? যা হওয়ার হয়ে গেছে, এখন ওসব নিয়ে কিছু বলো না। তুমি যাও, নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। দাদা, আমাকে ক্ষমা করে দিন। আমি সেদিন আপনাকে অনেক উল্টোপাল্টা করে বলেছিলাম। এমনকি এতদিন আমি কখনোই আপনাকে ভালোভাবে উত্তর দিইনি। আমার অন্যায় হয়েছে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। চন্দ্রিমা নিজের ঘরে আসে এবং রাজাকে গৌরবের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর সে জানতে পারে যে তার মা ইচ্ছে করেই গৌরবের বিয়ে দিচ্ছে না, কারণ তিনি চান না গৌরবের সমস্ত টাকা পয়সা তার হাতছাড়া না হয়ে যায়। এটা তো ঠিক নয়। যে মানুষটা তোমাদের এত উপকার করছে, তোমরা তাকে অবহেলা করে নিজেদের কাজগুলো মেটাচ্ছ। এবার দেখছি আমাকে এই সমস্ত কিছুটা হাতে নিতে হবে। যাই হয়ে যাক না কেন, বড়দার লাইফটা সেট করেই আমি ছাড়বো। এরপর চন্দ্রিমা নিজের বান্ধবীদের মধ্যে কথা বলতে শুরু করে এবং তার প্রিয় বান্ধবী ঋতুপর্ণাকে গৌরবের ছবি পাঠায়। ঋতুপর্ণার মা বাবা নেই, সে ছোটবেলা থেকে তার মামা বাড়িতে মানুষ। এখন একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করে এবং মামা মামির সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। গৌরবের ছবি দেখে ঋতুপর্ণার তাকে পছন্দ হয়। এরপর একদিন চন্দ্রিমা গৌরব ও ঋতুপর্ণা দেখা করায়। দুজনে একে অপরকে দেখে এবং কথাবার্তা বলে আর একে অপরকে পছন্দ করে নেয়। এরপর বাড়ি ফিরে এসে গৌরব চন্দ্রিমাকে বলে, চন্দ্রিমা, আমি জানি তুমি আমার ভালোর জন্যই এসব করছো, কিন্তু মা কখনো এ বিয়ে রাজি হবে না। মা ভাববে আমি কিছু বুঝতেই পারি না, কিন্তু আমি জানি আমি বিয়ে করি সেটা শুধু রাজাই চাই, আর কেউ না। আপনি ভুল বলছেন দাদা। আপনার ভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও চাই আপনার জীবনে একটা নতুন মানুষ আসুক, যাকে নিয়ে আপনি আপনার সংসার গড়ে তুলবেন। হ্যাঁ, মায়ের কথা আপনি একদম চিন্তা করবেন না। বাড়ির লোক বা মাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমি দেখে নেব। এরপর একটা ভালো দিন দেখে চন্দ্রিমা ও রাজা তার বান্ধবী ঋতুপর্ণা ও গৌরবকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায় এবং তাদের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দেয়। বিয়ের পর নতুন বউকে নিয়ে সবাই বাড়িতে আসে। এইসব দেখে লতিকা দেবী বলেন, এ কি, কে এটা? আমি আপনার বড় বৌমা। এটা আপনার বড় বৌমা? মা,
আমাদের বড়দার স্ত্রী। এর নাম ঋতুপর্ণা। দেখতে ভারী মিষ্টি, তাই না? গৌরব বিয়ে করে নিয়েছে? আমাকে কিছু না বলে ও এত বড় ডিসিশনটা নিয়ে নিয়েছে? আরে না না, দাদা নিজে থেকে ডিসিশনটা নেয়নি। আমি আর আপনার ছোট ছেলে মিলে জোর করে ওনার বিয়ে দিয়েছি। কোনোভাবেই তো বিয়ে করতে রাজি ছিলেন না, কিন্তু আমরা ওনাকে ছাড়িনি। কিন্তু আমরা তো ছাড়ার পাত্রপাত্রী না। বলুন মা, আমরা ঠিক করিনি যে মানুষটা আমাদের সবাইকে এত আগলে রেখেছে তাকেও তো দেখা আমাদেরই কর্তব্য। আর মা, আপনি চিন্তা করবেন না, ঋতুপর্ণা খুব ভালো মেয়ে। ও বাকি সবার মতো এই বাড়িটাকে নিজের বলেই মেনে নেবে। আপনি যে ভয়টা করছেন সেরকম কিচ্ছু হবে না। এভাবেই চন্দ্রিমা হাসতে হাসতে তার শাশুড়িকে বেশ ভালো রকমই কথা শোনায়, যা শুনে লতিকা দেবী আর কিছু বলতে পারে না। পরিস্থিতি এমন ছিল যে তিনি ঋতুপর্ণাকে বাড়ির বউ হিসাবে মেনে নেন। কিছুদিন যাওয়ার পর ঋতুপর্ণার আচার এবং ব্যবহারে বাড়ির সবাই সন্তুষ্ট হয়, এমনকি লতিকা দেবীও মনে মনে খুশি হন। এভাবে তারা সবাই মিলে সুখে শান্তিতে ও আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। রিমা তার মা ইন্দ্রাণী দেবীর সঙ্গে একাকী চন্দননগর নামক গ্রামে বাস করত। রিমার বাবা একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, তাই বাবার অবর্তমানে রিমার মা একাই ব্যবসা সামলাতো। তারা ব্যবসায়ী পরিবারের হওয়ায় তাদের পারিবারিক আর্থিক অবস্থা অনেকটাই ভালো ছিল। এদিকে তাদের মা ও মেয়ের সম্পর্ক অনেকটাই বন্ধুর মতো ছিল। তাদের প্রায় সময়ই হাসি ঠাট্টা লেগেই থাকতো। এমনই একদিন ইন্দ্রাণী দেবী রিমার বিয়ের জন্য ঘটক মশাইকে ডেকে পাঠায়। এই যে ইন্দ্রাণীদি, কোথায় গেলে? এদিকে এসো, তোমার মেয়ের জন্য খুব সুন্দর সম্পর্ক এনেছি। এই দেখো, এখানে 10-12টা ছেলের ফটো এনেছি। এখন এগুলোর মধ্যে কোনটা তোমার মেয়ের জন্য পছন্দ হয়? ওই দেখি কেমন সম্বন্ধ এনেছেন। এখানে তো একটাও আমার মেয়ে যোগ্য বলে মনে হচ্ছে না। গুপ্ত পরিবারের মেয়ে বলে কথা, আর মেয়ে আমার দেখতে সুন্দরও। এগুলো একটাও আমার চোখে লাগছে না। আরে দিদি, এগুলো নামি দামি পরিবারের ছেলে। আপনি ভালো করে দেখুন তো আগে। আপনি ওদের সম্পর্কে না জেনে শুনে এরকম কিভাবে বলতে পারেন? প্রয়োজনে আপনি আবারও একবার ভালো করে দেখুন। না, আমি ভালো করেই দেখেছি। এগুলোর মধ্যে একটাও আমার জামাই হওয়ার যোগ্য নয়। ভালো কোনো সম্বন্ধ পেলে নিয়ে আসুন। এখন আপনি আসতে পারেন। এই বলে ইন্দ্রাণী দেবী ঘটক মশাইকে অন্য সম্বন্ধ খোঁজার নির্দেশ দেন। এরপর ঘটক মশাইটি ইন্দ্রাণী দেবীর কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর রিমা সেখানে আসে এবং সে তার মাকে বলে, মা, উনি কে এসেছিলেন আমাদের বাড়ি? আর তুমি ওনাকে কি সব বলছিলে? আরে আমি ঘটক মশাইকে ডেকে পাঠিয়েছিলাম তোর বিয়ে সম্বন্ধ খোঁজার জন্য। আর দেখ না, ও কেমন হিরো আলম মার্কার ছেলের ফটো দেখাচ্ছে, যেটা দেখে আমার মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ মা, সে না হয় বুঝলাম, কিন্তু আমার বিয়ে? না না, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আর তুমি এখন আমার বিয়ের জন্য পাত্র খোঁজা বন্ধ করো মা। না রে মা, সেটা বললে হয় না। এখন আমার বয়স হচ্ছে তো বল। এই দেখ, আমার মাথার চুলও পেকে গিয়েছে। এখন তোর বিয়েটা দিয়ে যেতে পারলে তবেই আমি শান্তি পাবো। কি মা, তোমার চুল পেকে গিয়েছে নাকি? এ মা, সত্যি তো? আমি তো লক্ষ্যই করিনি। আর এখন তো দেখছি তোমার একটাও চুল কালো নেই। তুমি তো পুরোই বুড়ি হয়ে গেছো। হ্যাঁ, তুই এখন আমাকে নিয়ে মজা ওড়াচ্ছিস তো? তোরও যখন চুল পাকাওয়ালা বুড়ি শাশুড়ি হবে তখন তুই বুঝবি। কি পাকা চুলওয়ালা শাশুড়ি? নো ওয়ে, আমি এরকম শাশুড়ি মোটেও করব না। আমি কালো চুলওয়ালা মডার্ন ইয়াং শাশুড়ি করব। তুমি দেখবে মা। ও এমন করে বলছে যেন ওর আগে থেকেই শাশুড়ি দেখা আছে। এই সত্যি কথা বলতো, তুই কি আগে থেকে তোর জন্য পাত্র দেখে রেখেছিস নাকি? ও মম, তোমাকে এখন কিভাবে মিথ্যে কথা বলি? আসলে মা, তুমি ঠিকই ধরেছো। এই না হলে তুমি আমার মা, একেবারে আমার মতো স্মার্ট। এই পাজি কোথাকার, বেশি না বকে ছেলেটার ফটো দেখা, দেখি আমার হবু জামাই আর তার মা কিরকম। এরপর রিমা সুমনের ফটো দেখায়। আসলে সুমন আর রিমা একে অপরকে আগে থেকেই পছন্দ করত। সুমনকেও দেখতে বেশ সুন্দর ছিল। তারপর ইন্দ্রাণী দেবী বলে, আরে বাহ, ছেলেটা তো দেখতে বেশ ভারী সুন্দর। আমার মেয়ের চয়েস আছে মানতে হবে, একেবারে মায়ের মতো হয়েছে। এদিক থেকে মা ও মেয়ের বেশ ভালোই মিল আছে। হ্যাঁ, ইন্দ্রাণী দেবী সুমনকে পছন্দ থাকায় কয়েকদিনের মধ্যেই সে সুমন এবং রিমার বিয়ে দিয়ে দেয়। এরপর রিমা সুমনের বাড়ি চলে আসে। এক এক করে অনুষ্ঠান আচার নিয়ম হতে থাকে। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর রাতে রিমা তখন সুমনের জন্য অপেক্ষা করছিল। প্রায় রাত 1টার মতো হতে চলল। সুমন এখনো কেন ঘরে আসছে না? আমি বরং একবার বাইরে গিয়ে দেখি, হয়তো সুমন বাইরে আছে। ওই তো, সুমনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। এই বলে রিমা ঘরের বাইরে বেরিয়ে আসে।
এরপর সে দেখে বাইরে টেবিলে বসে সুমন তার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করছে, যেটা দেখে রিমা অবাক হয়ে যায় এবং সে বলে, এ কি সুমন, তুমি এখানে এভাবে ড্রিঙ্ক করছো কেন? আর তুমি যে ড্রিঙ্ক করো এটা তো আমাকে আগে কখনো বলনি, আর আমার ড্রিঙ্ক করা একেবারেই পছন্দ নয়। আমি যেটা চেয়েছিলাম আজকে সেটাই হয়েছে, তাই আজকের দিনটা একটু ড্রিঙ্ক করব না, তুমিই বলো। ছি সুমন, আমি যদি আগে জানতাম তুমি একটা নেশাখোর তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আর তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে মানে? এই যে রিমা, আমি তোমাকে চেয়েছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আজকে আমি তোমাকে আমার কাছে পেয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি এক্ষুনি আসছি সোনা। রিমা সুমনের এরকম আচরণ দেখে খুবই কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দেয়। রিমা সেই রাতটা এভাবেই কাঁদতে কাঁদতে কেটে যায়। এরপর পরের দিন সকালে, রিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আসলে আমি কোনোদিনই ড্রিঙ্ক করি না, আর সেদিন আমার বন্ধু জোর করে আমাকে ড্রিঙ্ক করিয়েছিল, তাই হয়তো তোমাকে তখন উল্টোপাল্টা বলে ফেলেছি, কিন্তু তুমি প্লিজ কিছু মনে করো না। থাক সুমন, তোমাকে আর এক্সপ্লেন করতে হবে না, আমি সব বুঝতে পেরে গিয়েছি। আর কাল তোমার বন্ধুরা তোমাকে জোর করে ড্রিঙ্ক করায়নি, তুমি নিজে থেকে ড্রিঙ্ক করছিলে, সেটা আমি দেখেছি। রিমা এবং সুমন যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সুস্মিতা দেবী সেখানে আসে এবং বলে, আরে বৌমা, সুমন একদিন ড্রিঙ্ক করেছে, তাই বলে তুমি ওকে এভাবে বকাবকি করবে, যেখানে এখনকার ছেলেরা প্রতিদিনই ড্রিঙ্ক করে। এ আবার কিরকম মারে বাবা, ছেলে ড্রিঙ্ক করেছে তাকে শাসন না করে তাকে আরো প্রাধান্য দিচ্ছে, এরা সব কিরকম আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি সুমনকে বারণ করে দিচ্ছি, ও কখনোই ড্রিঙ্ক করবে না। আর এই যে সুমন, তুই আর কখনোই ড্রিঙ্ক করে আমাদের রিমাকে কষ্ট দিবি না বলে দিলাম। না মা, রিমা ঠিকই বলেছে, আমি আর কখনোই এরকম করব না, এই আমি কথা দিলাম। আর মা, তুমি একটু রিমাকে প্লিজ বুঝিয়ে বলো। সুমন এভাবে বললে রিমা সুমনকে শেষবারের মতো একটা সুযোগ দেয়, এরপর যে যার কাজে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন রিমা সামনের মার্কেটে গিয়েছিল, বাড়ি ফিরে রিমা কাউকেই দেখতে পায় না। এরপর, মা সুমন কোথায় গেল, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওই তো মায়ের ঘর থেকে হাসাহাসির আওয়াজ আসছে না, একটু যাই কাছে গিয়ে দেখি। এই বলে রিমা দরজার কাছে যায় এবং সেখানে গিয়ে সে তার শাশুড়ি মা সুমনের কথা বলার আর জোরে জোরে হাসাহাসির আওয়াজ পায়। হ্যাঁ, ওই তো সুমনের আর মায়ের আওয়াজ, আমি স্পষ্ট শুনলাম। মা ছেলে দরজা দিয়ে এভাবে হাসাহাসি করছে কেন? এমন কি কথা হতে পারে যেটা দরজা খুলে বলা যায় না? যাকে বাদ দাও, মা ছেলের ব্যাপার এর মধ্যে আমি না ঢোকাই ভালো। এরপর রিমা নিজের কাজে লেগে যায়। বেশ কয়েক ঘন্টা পর তার শাশুড়ি মা এবং সুমন ঘর থেকে বেরিয়ে আসে এবং বেরোতে বেরোতে সুমন বলে, আজ কতদিন পর তোমার সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারলাম, আমার এখন কি যে শান্তি হচ্ছে আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। হ্যাঁ গো, ঠিক বলেছ, আমি যেন একটু শান্তি পেলাম। মা সুমন এভাবে কথা বলছে কেন? যেন মনে হচ্ছে মা ছেলে নয়, অন্য কোনো সম্পর্ক আছে। না না, এই আমি কি ভাবছি, মা ছেলের ভালো বন্ডিং থাকতেই পারে, এইসব আমার ভুল ধারণা। সুস্মিতা দেবী তখন রিমাকে দেখে একটু হতবাক হয়ে যায়। তখন সে বলে, আর রিমা, তুমি কখন মার্কেট থেকে এলে? এই তোমার কথাই সুমনকে বলছিলাম যে তুমি আসার পর থেকে আমাদের ঘরের পরিবেশটা একেবারেই আলাদা হয়ে গেছে, তুমি কত সহজেই এই বাড়িটাকে নিজের করে নিয়েছো। হ্যাঁ রিমা, আমি আর মা তোমার কথাই বলছিলাম, আর দেখো না আমাদের কথা শেষ হতে না হতেই তুমি চলে এলে। এভাবেই সুস্মিতা দেবী এবং সুমন রিমাকে বোকা বানাতে থাকে। আরো কয়েকদিন এভাবেই কেটে যায়। সুস্মিতা দেবী এবং সুমনের আচরণ রিমার মোটেই ভালো লাগতো না। রিমার সন্দেহ দিন দিন বাড়তেই থাকে, কিন্তু সে কোনোদিনও কোনো কিছুর প্রমাণ না পাওয়ায় কাউকে কিছু বলতে পারতো না। এমনই একদিন সুস্মিতা দেবী রিমাকে বলে, রিমা, আমি একটু বাইরে যাচ্ছি, আমার বন্ধুদের সঙ্গে আজ আমার পার্টি আছে, আর আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান। রিমা, আজকে আমার অফিস থেকে ফিরতে একটু লেট হবে, তা তুমি আমার জন্য অপেক্ষা করবে না, আমি রাতের খাবার খেয়েই বাড়ি ফিরবো। এই বলে সুমন অফিসে চলে যায়। সুস্মিতা এবং সুমনের একসঙ্গে রাতে ফেরার কথাটা শুনে রিমার কেমন যেন সন্দেহ হয়। এরপর সে মনে মনে বলে, না না, দুজনের আবভাব আমার মোটেই ভালো লাগছে না, আজকে আমাকে কিছু একটা করতেই হবে, যার ফলে আমি দুজনের মতলবটা জানতে পারি। এই বলে রিমা সুস্মিতা এবং সুমনের পিছু নেয়। এরপর সুস্মিতা এবং সুমন বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পথ পর একত্রিত হয় এবং তারা পাশের একটি কফি শপে যায়।
এরপর রিমা দেখে সুস্মিতা সুমনের হাতে হাত দিয়ে কথা বলছে। সুমন বাবু, আর কতদিন এরকম আমাদের আলাদা আলাদা থাকতে হবে? আমি তোমার থেকে এভাবে দূরে থাকতে পারছি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ সুস্মিতা, আমিও আর এই নাটক চালাতে পারছি না। আর কটা দিন অপেক্ষা করো, রিমার জায়গা জমি সম্পত্তি একবার লিখিয়ে নি, তারপর আমাদের সম্পর্কের কথা রিমাকে জানিয়ে দেব। আর যে তুমি আমার প্রথম স্ত্রী এটাও আমি রিমাকে বলে দেব। হ্যাঁ, সুমন ঠিকই বলছিল। সুস্মিতা সুমনের মা নয়, সুমনের প্রথম স্ত্রী ছিল, যেটা রিমার কাছে তারা গোপন করেছিল। আসলে সুমন এবং সুস্মিতা খুবই লোভী প্রকৃতির মানুষ ছিল। তারা রিমার অর্থ এবং বিষয় সম্পত্তির লোভে এই নোংরা নাটকটি করেছিল, যেটা জানতে পেরে রিমার মাথায় পাহাড় ভেঙে পড়ে। এরপর রিমা সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং সুমন ও সুস্মিতার অপেক্ষা করতে থাকে। এরপর তারা বাড়ি ফিরলে রিমা বলে, আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। আপনাদের এই নোংরা নাটকটা আমার জানা হয়ে গেছে। তোমাদের লজ্জা করলো না মা ছেলের সম্পর্ক নিয়ে এভাবে ছিনিমিনি খেলার? আমি পুলিশকে সবটাই জানিয়ে দিয়েছি। পুলিশ অফিসার, আপনি এদেরকে নিয়ে যান। এরা আমার সঙ্গে প্রতারণা করেছে, আর সুমনের প্রথম স্ত্রী থাকতেও আমাকে ঠকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছে। এভাবেই রিমা পুলিশকে সমস্ত ঘটনা বলতে থাকে। এদিকে সুমন এবং সুস্মিতার নিজেদের কর্মকাণ্ড ফাঁস হয়ে যাওয়ায় খুবই ভয় পেয়ে যায় এবং তারা কান্নাকাটি করতে থাকে। কিন্তু রিমা তাদের কোনো কথাই শোনে না ও তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর রিমা তার মায়ের কাছে ফিরে যায় এবং তার মাকে সমস্ত ঘটনা জানায়। এরপর থেকে সে তার মায়ের সঙ্গেই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়।